আমাদের গৌড়ীয় নৃত্যের পূর্ণাঙ্গ চলন বোঝা যাবে, সেটা হচ্ছে মার্গ। যে সাধারণভাবে সবাই আইটেম, কি আইটেম জানো এরকম বলে, কিন্তু তোমরা কখনো এটা বলবে না, শাস্ত্রীয় টার্মিনোলজি ব্যবহার করবে, অর্থাৎ শাস্ত্রসম্মত উপাঙ্গ ব্যবহার করবে, সেটাকে বলছি মার্গ। তাহলে অঙ্গ সাধনা গেল। অঙ্গ সাধনা কি এখন পরিষ্কার চিত্র, নৃত্যাঙ্গ। এবং এই দুটোর ক্ষেত্রে দুর্ধর্ষ একটা কথা আছে, যেটা বলা হয় যে তেল মেখে কঠিন জায়গায় অভ্যাস করতে হবে, দেয়ালের ওপরে, থামের ওপরে, যেটা কিন্তু আমরা চাইনিজ ফিল্মে দেখতে পাই। ক্যারাটে করে তার প্র্যাকটিস সাংঘাতিক, এবং ক্যারাটের তিনটে মত আছে। তার মধ্যে একটা মত হচ্ছে ভারত থেকে তথা বেঙ্গল থেকে গেছিল, তো সেটা আমরা বুঝতেই পারি, চাইনিজ সব এসেছিলেন, তারা এখান থেকে গিয়েছিলেন। এবং বলা হয় যে বুদ্ধিস্ট মনাস্ট্রি গুলো, যেগুলো মানে মঠ মন্দির ছিল বুদ্ধিস্টদের, তাদের রক্ষা করার জন্য এই যোদ্ধী জাতিরা ছিলেন, যারা আর্টিস্টিক্যালি বা শিল্পসম্মত ভাবে প্রদর্শন করতেন তাদের যুদ্ধভিত্তিক স্কাল্পচার। কিন্তু আমি আজকে স্কাল্পচার কিছু দেখাবো না, পরবর্তীকালে হবে, তো সেগুলো আছে। এবং কারাতে বলে যে কর মানে হাত, কারাতে এটা থেকে একটা মত, এটা তিনটে মত আছে, আমাদের এটা একটা। তো এইটা নাট্যশাস্ত্রে আমরা দেখেছি, খুব সুন্দর। নাট্যশাস্ত্রে চারি বিধানে বলছে, চারি মানে চলো, পরিষ্কার বলছে, তৈল ভক্তেনা কাত্রেণা জবাগু মৃদিতেনা চ ব্যায়ামং কারথেয়না দিত্তাবকাশে তথা। অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি, পরিশ্রমী ব্যক্তি যে শিল্প চর্চা করছে, সে তেল মেখে গায়ে, জবাগু মানে ছোটবেলায় বাচ্চাদের আজকাল করা হয় না, আজকাল জনসন মাখায়, কিন্তু আমাদের ছোটবেলায় দেখেছি, মানে আমার নিজের দেখা, আমার থেকে ছোট যারা, তাদেরকে নাপিত বউ আসতেন, এই জব, ছাতু, তারপর আটা তেল দিয়ে মেখে সেটা দিয়ে বাচ্চাকে প্রত্যেক দিন ডলা হতো। এটা কিন্তু নাট্যশাস্ত্রে বলে যাচ্ছে যে শিল্পী রোজ অভ্যাস করবে, সে এইগুলো গায়ে মেখে, তেল মেখে, আকাশিকি চারি, ভূমি চারি দিয়ে সবগুলো ব্যায়াম দেয়ালের উপরে করবে, যাতে স্ট্যামিনা বাড়ে। এবং এইটা সাংঘাতিক ভাবে নাট্যশাস্ত্র লেখা, তেল মেখে। সঙ্গীত আমি কিন্তু আর কোনো শাস্ত্রগ্রন্থ, যেটুকু আমার পড়া খুব কম, তো যেটুকু পড়া তাতে বলছে আর কোনো শাস্ত্রগ্রন্থ আমি দেখিনি। সঙ্গীত দামোদরে আছে, সঙ্গীত দামোদরে বলছে তৈল ভক্তেন গাত্রেণ লক্ষ্য হারে জিত শ্রম স্তম্ভে বা ভিত্তিতে সেবা প্রথমং তা প্রয়োজয়। অর্থাৎ গায়ে প্রথমে তেল মাখবে, তেল মেখে লঘু আহার, অল্প আহার করে, জিতশ্রম মানে প্রচন্ড শ্রম করবে, শ্রমকে জয় করে প্রচন্ড পরিশ্রম করে তাকে অভ্যাস করতে হবে। আর বিশেষ করে এমনি অভ্যাসের পরে দেয়ালে বা স্তম্ভে তাহলে ব্যালেন্স আসবে, যেটা কিন্তু আমি চাইনিজ ফিল্মে যখন দেখি, ওরা কিন্তু এই অভ্যাসগুলো করে, তারপরে ওরা যে জায়গায় পৌঁছায়। আমরা যদি সাধনা না থাকি, আমরা কিন্তু কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারবো না। আমাদের বাঙালি একটা প্রবলেম, যেমন রাজস্থানে ভীষণ উষর মরুভূমির দেশ, ওদের একটা কিছু ফসল ফলাতে খুব খনন কার্য করতে হয়, খুব পরিশ্রম করতে হয়। আমাদের নালার ধারেও জন্মে তাই, সব জায়গাতে কোনো অসুবিধা নেই। তার জন্য বাঙালি জাতি না পরিশ্রম করার অভ্যাসটা নেই একদম না, কারণ সস্তা বাজিমাত হয়ে যায়। এই একটু হওয়ার আগে গার্ডেন নিয়ে চললো, চল একটু জি বাংলায় নাচবি, চল একটু মঞ্চে উঠে যাবি, যে শ্রম 10টা বছর কম করে মাথার ঘাম পায়ে ফেলে সারে গামা পাতা এসে সানিটা বা মাদ্রাবা তেরে কেটা করবে, এই অভ্যাসটাই নেই, একদম নেই। এটা মানে বিশেষ করে অভিভাবকদের যে বাচ্চাদের এই অবস্থা হয়। আমার নিজের একটা গল্প মনে আছে, সত্যি ঘটনা, আমাকে পার্থ বসু সেতারের খুব বড় উনি বলেছিলেন যে আলাউদ্দিন খান, হয়তো নাম তোমরা কেউ জানো জানি না, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, মানে ভারতীয় ইনস্ট্রুমেন্টের সবচেয়ে শ্রেষ্ঠ গুরু একজন, যাকে বাবা আলাউদ্দিন বলে, সে তার সরদের রবি শঙ্করের গুরু। তিনি
যখন রবিশঙ্কর এবং আলিয়া আকবর এরকম ছোট্ট 5 বছর বয়সে, তো দুজনকে তখনকার দিনে সুরবাহার নিয়ে যেত, তখন সরব সেটা সেভাবে আসেনি। তো উনি দুটো ছোট্ট ইনস্ট্রুমেন্ট তৈরি করে দিলেন, একটা শরৎ, একটা সেতার। সেতার রবিশঙ্করের হাতে তুলে দিলেন, আর শরৎ তুলে দিলেন আলী আকবর খান। আলী আকবর খানের শরৎ আমি শুনেছি ভাবা যায় না, আউটস্ট্যান্ডিং, ভাবা যায় না। আলী আকবর খান হচ্ছেন আলাউদ্দিন খানের ছেলে, এবং আলাউদ্দিন খান 13 রকম ইনস্ট্রুমেন্ট দুর্ধর্ষ বাজাতেন। একটা নবাবের ওখানে তো বাঙালি, কুমিল্লার ব্রাহ্মণবেড়িয়া, তা খুব অপমান করেছে, বাঙালি লোক কুছ নেই জানতা হয় এরকম করে। তখন বলছে শুনুন, এটা সরস্বতী, ওনার বাড়িতে সরস্বতী পুজো হতো আলী আকবর খানের বাড়িতে, একটা সত্যিকারের অরিজিনাল পিনা দিয়ে। বলছে শুনুন, এটা মা সরস্বতী, আমি পা দিয়ে বাজাবো না, আমি চিরকাল ডান হাতে অভ্যাস করেছি, আজকে আমি বাঁ হাতে বাজিয়ে দেখাচ্ছি, আজ থেকে ডান হাত ত্যাগ করলাম। মানে কল্পনা করতে পারো, ভাবা, আমি বোঝার গায়ে কাঁটা দিচ্ছে, বাঁ হাতে যা বাজালেন, মানে এইরকম। তো দুই সন্তান, মানে আলী আকবর খান আর রবিশঙ্কর। রবিশঙ্করের নাম নিশ্চয় তোমরা জানো, পৃথিবীর একজন মাস্টার অফ দ্য মাস্টার্স। তো তাদের দুটো ঘরে সারা রাত্রি 7 বছর সারা রাত খালি করো বেটা সারেগামা পাধানিসা সানিধা করেছে, সারেগামা পাধা 7 বছর সারা রাত খালি একটাই ছেড়েছে, এক সাথে তো সব সাথে সারেগামা পাধানিসা সানিধা করেছে। একটু ভুল হলে ঝপাং করে বেতের বাড়ি। তাই আজকে রবিশঙ্কর আলী আকবর খান হয়েছে। আমেরিকার সান ফ্রান্সিসকোতে আলী আকবর খান মিউজিক কলেজ রয়েছে। এটা বললাম এই কারণে, কারণ আমাদের তো সেই ধৈর্য নেই, শেখারই ইচ্ছে নেই। কতক্ষণে গিয়ে মঞ্চে উঠবো, নিজের এই গোলমুখটা চাঁদ বদন দেখাবার, মা দেখবে, উড়ে বাবা দেখবে, আর হাততালি দেবে, ছবি তুলে পোস্ট করবে। হ্যাঁ, এটা যে কি বিষময় ফল, সাংঘাতিক। গার্জেনরা বোঝেন না। আরে বোঝে না, গার্জেনটা বাচ্চাটা যখন নাচবে কেউ জিজ্ঞেস করবে না কার বাচ্চা, জিজ্ঞেস করবে কার কাছে শেখে। আমি এটা বোঝাতেই পারি না গার্জেনদের। নামটা কিন্তু হবে আমার কাছে শিখলে, গার্জেনের নাম হবে না। হবে যখন যদি কোনো উদয় সম্পর্ক হয়, তখন লেখা হবে এর বাবা এই ছিলেন, এর মা এই ছিলেন। আজকে সৌম্য যদি মঞ্চে নাচে, কেউ কিন্তু জিজ্ঞেস করবে না মায়ের নাম কি, বাবার নাম কি, জিজ্ঞেস করবে কার কাছে, ঠিক কিনা? এই জায়গাটাই বুঝতে চায় না গার্জেন। এটা বিরাট সমস্যা আমাদের বাঙালি সমাজের। সাউথের সঙ্গে এই জায়গাটাতে বেশি তফাৎ, সাংঘাতিক। কি পরিশ্রম করে যারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সে একটা জায়গায় যায়, সাংঘাতিক পরিশ্রম করে। আর শেখার তো অত এই নেই, কিছুদিন ঠিক আছে, এবার চলো যত পারি ইউটিউবে দেই, এই গ্রুপে নাচি, ওইখানে একটু হাত দেখাই, একটু হাওয়া খাই, এই সমস্ত। এই জায়গাটা থেকে না বেরোই, আমাদের বাঙালি জাতির কিন্তু কিচ্ছু হবে না। এটা একটা হতাশার কথা। আর তার পাশাপাশি একটা আনন্দের কথা, কিছু কিছু লোক পরিশ্রম করা শুরু করেছে, আশার আলো দেখছি। কারণ আমার তো যাওয়ার সময় হয়ে এলো, তো সেই জায়গাটা আরেকটু যদি পরিশ্রম দেখতে পাই ভালো লাগবে।